আজকের গল্প সংসার সামলানো। ঘুম থেকে উঠে মাথায় বাজ পড়ল পার্থর। এসবের কোনো মানে হয়? কেউ এভাবেই সংসার ফেলে চলে যায় নাকি? টেবিলের ওপর রাখা চিরকুটটা আরও একবার ভালো করে পড়ল পার্থ। ওতে লেখা ছিল, দিন কতকের জন্য ছুটি নিলাম, একটু ম্যানেজ করে নিও। ভালো করে ভেবে দেখল পার্থ, কাল সাথীকে খারাপ কিছু বলেনি তো? না, সেরকম তো কিছুই মনে পড়ছে না। তাহলে এগুলো আমাকে অপদস্থ করা ছাড়া আর কিছুই নয়। মাথা গরম হয়ে গেল পার্থর। প্রথমে অফিসে ফোন করে দিন দুয়েকের ওয়ার্ক ফ্রম হোম করার জন্য আবেদন করল। তারপর বুবাইকে ঘুম থেকে ডেকে তুলল। বুবাইয়ের ক্লাস 8। মা কোথায় গেছে বাবা? ঢুলু ঢুলু চোখে প্রশ্ন করল বুবাই। জানি না আমি, ফোনটাও বন্ধ করে রেখেছে তোর মা। যা এখন গিয়ে পড়তে বস। স্কুল আছে তো আবার, টেস্ট আছে বাবা, ইতিহাস পরীক্ষা। মা তো মুখস্থ ধরতো আমায় পরীক্ষা দিতে যাওয়ার আগে। তুমি ধরবে তো? হ্যাঁ হ্যাঁ ধরবো। এখন বই নিয়ে বস, ঠাম্মা খাবার বানাচ্ছে। পার্থর মা ইলা খাবার বানিয়ে বুবাইকে বলল, দাদু ভাই তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর স্কুলে যেতে হবে তো। অফিসের কাজ রেখে বুবাইকে পড়াতে বসলো পার্থ। জীবনে কখনো বুবাইয়ের বইপত্র ছুঁয়েও দেখেনি পার্থ, কিন্তু পরীক্ষাতে কত পেল সে ব্যাপারে ওয়াকিবহাল থাকতো সব সময়। নম্বর কম হলেই সাথীকে বলতো, কি ব্যাপার, তুমি দায়িত্ব নিয়েছিলে বলেই তো মাস্টার রাখিনি, তাহলে নম্বরের এরকম দশা কেন? এত আর বিশাল কিছু পড়াশোনা নয়, ঠিকঠাক পড়াতে পারলে 1 ঘন্টাই যথেষ্ট। সাথী অপরাধীর মতো চুপ করে থাকতো, কী বা বলবে। বুবাইকে পড়াতে বসিয়ে মাথা গরম হলো পার্থর। কী ছেলে রে তুই? কতবার বলছি পানিপথের প্রথম যুদ্ধে বাবর ছিল, আকবর নয়। সেই থেকে ভুল বলেই চলেছিস। মাথায় কি আছে টা কি শুনি? বুবাই মাথা নিচু করে বসে রইল। ইলা ছেলের জন্য জল খাবার বানিয়ে ঘরে ঢুকে বলল, দাদু ভাইকে বকছিস কেন রে? ওর কি দোষ? বৌমা ওকে কতবার লিখিয়ে লিখিয়ে তবে মুখস্থ করাতো। আমি তো পাশের ঘর থেকে সব শুনতাম। বাচ্চাকে পড়ানো কি আর ছেলের হাতের মোয়া নাকি? ধৈর্য ধরতে হবে তো তোকে, নাকি? পারবো না আমি। ছিটকে খাট ছেড়ে উঠে গেল। কিভাবে আমায় অপদস্থ করলো সাথী সেটা তো দেখলে না তুমি? আমি বুঝি সব। এই বলে ছেলের মাথায় হাত বুলিয়ে ইলা বলল, তোকে তো আর চিরদিনের মতো ছেড়ে যায়নি, কয়েকটা দিন একটু ম্যানেজ করে নে বাবা। দেখ, আমারও তো বয়স হয়েছে, এত রান্না বান্না এখন আর পারি না। না না, তোমায় কিছু করতে হবে না, ব্যস্ত হয়ে বলল পার্থ। কয়েকটা দিন খাবার আনিয়ে নেব বরং। চোখে চশমাটা পরে গল্পের বইটা হাতে নিয়ে ইলা বলল, সেই ভালো, আমি বরং টিফিনটা বানিয়ে রাখব। বুবাইকে স্কুলে পাঠিয়ে ঘরে এলো পার্থ। এবার তো কাজে বসতে হবে, কিন্তু ঘরের যা দশা, বসবেই বা কোথায়? সাথী থাকলে ঘরটা পরিপাটি থাকতো একদম। সোফায় কুশনগুলো সাজাতে সাজাতে পার্থ ভাবছিল, রোজ অফিসে বেরিয়ে যাওয়ার আগে সাথীকে বলতো, এবার আর কি, বুবাই স্কুলে আর আমি অফিসে, ঘর পুরো ফাঁকা, এখন নাক ডেকে ঘুম দাও আর কি। পার্থর কথায় হাসতো সাথী আর বলতো, এই তো এখনই ঘুম দেব, শুধু তোমার যাওয়ার অপেক্ষায় আছি। বিছানা ঝাড়তে ঝাড়তে পার্থ বুঝতে পারছিল, নাক ডেকে ঘুম সাথীর কোনো দিন হতো না। জামা কাপড় ইস্ত্রি, ঘর গোছানো, রান্না বান্না এসব করেই তো বুবাইয়ের ফেরার সময় হয়ে যেত। নিজের ঘরটা গুছিয়ে বসার ঘর গোছাতে গেলেও পার্থ। মাকে বিরক্ত না করাই ভালো, বাতের ব্যথাটাও বেড়েছে মায়ের। ঘর দোর গুছিয়ে ল্যাপটপ খুলে বসলো পার্থ। তার আগে সাথীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলো একবার, কিন্তু পেল না। ভাগ্যিস দুপুরের খাবারটা অর্ডার করে দিয়েছে, নয়তো খেতই বা কি। রান্না করতে পারে না পার্থ। সাথী অনেকবার বলতো, ছেলেদের কি রান্না জানতে নেই নাকি? একটু আধটু শিখে নিলে কি ক্ষতি হয়? সাথীর কথা শুনে পার্থ হেসে বলতো, ধুর, তুমি তো আছো, আমি রান্না শিখে কি করব? ওসব আমার ভালো লাগে না। ইস,
যদি ভাত ডালটাও শিখে নিতাম তাহলে মাকে করে খাওয়াতে পারতাম। এই বয়সে বাইরের খাবারগুলো খেতে হবে মাকে, এসব ভেবে খারাপ লাগছিল পার্থর। বুবাইয়ের স্কুল থেকে ফেরার সময় হলো। ইলা পার্থকে বলল, কিরে, বাস স্ট্যান্ডে যাবি না? পার্থ মুখ কাচুমুচু করে বলল, খুব টেনশন হচ্ছে জানো মা। কি পরীক্ষা দিয়েছে কে জানে, বাবরের জায়গায় নির্ঘাত আকবর লিখে দিয়ে চলে এসেছে। ইলা হাসতে হাসতে বলল, বৌমা যখন দাদু ভাইয়ের নম্বর নিয়ে চিন্তা করতো তখন তুই বলতিস এমন ভাব করছো যেন মাধ্যমিক দিচ্ছে। এখন বুঝলি তো যে পড়ায় তার কতটা দায়বদ্ধতা থাকে। হঠাৎ সাথীর জন্য মনটা হু হু করে উঠল পার্থর। কোথায় চলে গেল সাথী কাউকে কিছু না বলে? আদৌ ফিরবে তো? নয়তো সব কিছু যে ওলট পালট হয়ে যাবে। পার্থ যে একা এত কিছু পারবে না সামলাতে সাথীকে ছাড়া। নিজেকে সামলে ইলাকে পার্থ বলল, মা, সাথী ফিরবে তো? ইলা হাসলো, বলল, কেন ফিরবে না বাবা, নিশ্চয়ই ফিরবে। মায়ের কথায় আশ্বস্ত হয়ে বুবাইকে বাস স্ট্যান্ড থেকে আনতে গেল পার্থ। ঘরের দরজা বন্ধ করলো ইলা। তারপর ডায়েরি থেকে পায়েলের নম্বর খুঁজে বের করে বাড়ির ল্যান্ডলাইন থেকে ফোন করলো। ফোনটা বেজে উঠতেই পায়েল সাথীকে বলল, তোর ফোন এসেছে, নে কথা বল। এই বলে ফোনটা সাথীকে এগিয়ে দিল পায়েল। ফোনটা ধরে সাথী হ্যালো বলতেই ইলা বলল, কী রে, ঠিক আছিস তো মা? সাথী বলল, আমি তো ঠিক আছি, কিন্তু তোমরা কেমন আছো? বুবাই কি করছে? পার্থ সব সামলাতে পারছে তো? ইলা সাথীকে থামিয়ে দিয়ে বলল, সব ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। শান্তিনিকেতনের আকাশে বাতাসে এখন পলাশ ফুলের আগুন লেগেছে, যা ভালো করে এনজয় কর। সাথী লজ্জা পেয়ে বলল, মা, আমার তো আসার ইচ্ছে ছিল না, তুমি জোর করে বললেই তো। ইলা বলল, ভুল তো কিছু করিনি। তুই একদিন ফোনে পায়েলকে বলেছিলি তার জীবনের একটাই স্বাদ, শান্তিনিকেতনে গিয়ে পলাশ ফুল দেখবি। আমার জানিস তো একটা নয়, অনেক স্বাদ ছিল জীবনে, কোনোটাই পূরণ হয়নি। কোথাও যাওয়ার আগে, কোনো নতুন কিছু করার আগে বারবার ভেবেছি সংসারের কথা, কিন্তু সংসারের লোকগুলো আদৌ কি বোঝে আমাদের গুরুত্ব কতটা সেটা কখনো কি অনুভব করে ওরা? আমাদের সাংসারিক কাজগুলো ওদের চোখে নেহাতই ছেলে খেলা। তাই সংসারে নিজের উপস্থিতি গুরুত্ব বোঝানোর জন্য মাঝে মাঝে নিজের অনুপস্থিতিটাও জরুরি। এই কয়েক ঘন্টায় পার্থ বুঝে গেছে ঘর সামলানো নেহাত ছেলে খেলা নয়। আমি একা হাতে 51টি পরিবার সামলেছি, কিন্তু কখনো কোনো বাহবা পাইনি। যদি তোর মতো আমিও কিছুদিনের জন্য হারিয়ে যেতাম তাহলে হয়তো তোর শ্বশুরমশাই তার জীবনে আমার গুরুত্ব বুঝতেন। সাথী 2 মিনিট চুপ করে থেকে বলল, তোমাকে যদি সাথে করে নিয়ে আসতে পারতাম খুব ভালো হতো। ইলা হেসে বলল, আমি না হয় ছবিতেই দেখব। আগে তুই তোর স্বাদ পূরণ কর। কাল একটা ফোন করিস আমার ছেলেটাকে, চিন্তায় তো মুখ শুকিয়ে গেছে একেবারে। বাইরে থেকে খাবার আনতে বলেছি, বাতের ব্যথার অজুহাত দেখিয়ে শুয়ে আছি। নয়তো পার্থ বুঝবেই বা কী করে তুই কতটা দামি। পলাশ দেখা হয়ে গেলে তাড়াতাড়ি ফিরে আসিস মা, তুই না থাকলে বাড়িটা যে প্রাণ পায় না। ইলার কথা শুনে চোখে জল এলো সাথীর। সাথী বলল, গত জন্মে সত্যিই তুমি আমার মা ছিলে, নয়তো মেয়েদের কষ্ট মা ছাড়া আর কেই বা বোঝে। তোমাদের না দেখলে যে আমারও ভালো লাগে না মা। খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসছি আমি।